জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তেই তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর 1 মাসের স্থিতি অবস্থা দিয়েছেন আপিল বিভাগ। আর এই স্থিতি অবস্থা জারির কারণে 2018 সালে সরকারের দেয়া কোটা বাতিলের প্রজ্ঞাপন বহাল হলো। শুনানি শেষে দুপুর 12টার দিকে এই আদেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এই জন্য উপাচার্যদের ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, রাজপথে আন্দোলন করে কোনো আদালতের আদেশ বদলানো যায় না। কোনো বক্তব্য থাকলে শিক্ষার্থীদের আদালতে আসারও পরামর্শ দিয়েছেন। পরে অ্যাটর্নি জেনারেল গণমাধ্যমকে জানান, সর্বোচ্চ আদালতের আদেশের পর আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই। চলমান চাকরির পরীক্ষায় কোটা প্রয়োগ করা হচ্ছে না। অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য ভাইস চ্যান্সেলরদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার। আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যে অবস্থায় যে আছে সেই অবস্থায় থাকবে। যে কোর্টে যে চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যেই অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে এটা। আর এখন এই স্ট্যাটাসকোর কারণে হাইকোর্টের রায়টা এখন আর হচ্ছে না, এখন ওনাদের স্ট্যাটাসকোটাই কার্যকর হবে, বহাল হবে। এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই। আদালতের আদেশে আপাতত আন্দোলনে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে ঘণ্টাখানেক পর আদালতের রায়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান তিনি। এর আগে সকাল 10টা থেকে কোটা সংস্কারের 1 দফা দাবিতে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, বাংলা মোটর, ফার্মগেট, মহাখালী সহ বিভিন্ন এলাকায় বাংলা ব্লকের কর্মসূচি শুরু করে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এতে বেশ কিছু সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। সালের ন্যায় সেই রায়টি আবারও পুনর্বহাল থাকবে। আমাদের একটাই দাবি, এটা ছাড়া আমাদের আর কোনো দাবি নাই। আমরা চাই মেধাবীরা সব জায়গায় নেতৃত্ব দেখ, কোটা লিপাত যাক, এটাই আমাদের চাওয়া। যেখানে অনগ্রসর যারা আছে তাদের জন্য আমরা আরও শিক্ষা প্রতিষ্ঠান তাদের সুবিধা বা তাদের আরও অন্যান্য সুবিধা দিলে তারা মেধাবীদের সাথে তারা প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে। তাদের যে সুযোগগুলো দেওয়া দরকার আমরা সেইগুলো নিশ্চিত করি। আমাদের এই ছাত্র সমাজ এই কোঠাপথ কবর না দিয়ে আমরা এখান থেকে রাজপথ ছাড়বো না। আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ, সাধারণ পাবলিক তারাও আমাদের সঙ্গে আছে, আমাদের ছাত্র সমাজের সাথে আছে। এদিকে কোটা বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টা থেকেই সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আন্দোলনের নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ সহ অনেক জায়গায় সড়ক ও রেল চলাচল বন্ধ হয়ে যায়। সকালে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ব্রিজের নিচে রেলপথ অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম নগরীর সাথে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে আন্দোলন শুরুর আগে সকাল থেকে 6টি ট্রেন নানা গন্তব্যে ছেড়ে যায়। আন্দোলনে অংশ নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে শিক্ষার্থীরা আসেন দেওয়ানহাটে। পরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। এদিকে খুলনা নগরীর নতুন রাস্তা মোড়ে প্রধান সড়ক ও রেলপথ বন্ধ করে বাংলা ব্লকের কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে যাতায়াতে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সবশেষ খবর জানাতে শাহবাগ থেকে সিফাত শাহরিয়ার ও ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শুরুতেই চলে যাব সিফাতের কাছে। সিফাত, রায়ের পর এখন ছাত্রদের আন্দোলনের ভবিষ্যৎ কি? রওশন,
যেটি সকাল 10টা থেকে তাদের তৃতীয় দিনের মতো যে বাংলা ব্লকের যে কর্মসূচি সেটি তারা কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা শুরু করে মিছিল, এবং তারপরে হলপাড়া এবং ডিসি চত্বর সেখানে অনেকক্ষণ অবস্থান করে, তারপরে টিএসসি হয়ে এখন শাহবাগে অবস্থান নিয়েছে। এবং ভাগে ভাগে তারা আসলে যে মোড়গুলো রয়েছে গুরুত্বপূর্ণ মোড়গুলো, সেক্ষেত্রে ফার্মগেট থেকে শুরু করে বাংলা মোটর সায়েন্স ল্যাব এবং মৎস্য ভবন এবং শাহবাগ, এই পুরো অঞ্চলটিতে এখন যানবাহন চলাচল বন্ধ রয়েছে, যেহেতু শিক্ষার্থীরা রাস্তার উপরেই অবস্থান নিয়েছে। এবং তাদের বাংলা ব্লকেট কর্মসূচির আওতায় আজকে সারা দেশের 17টি জায়গায় আমরা যেটি দেখেছি, প্রধান 17টি জায়গা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন চলমান রয়েছে। এবং সেই সাথে কিছুক্ষণ আগে আদালত 2018 সালে যে পরিপত্র সেটি বহাল রাখা যে রায় দিয়েছিল সেটিও তারা প্রত্যাখ্যান করেছেন, এবং তারা যেটি বলছেন যে এই রায়ে তাদের আন্দোলনে কোনো প্রভাব পড়বে না এবং তারা আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না তাদের যে এক দফা দাবি সেটি দাবি মেনে নিয়ে সংসদে যতক্ষণ পর্যন্ত কমিশন করে আইন পাস না করা হচ্ছে, অর্থাৎ তাদের যে 5% সর্বোচ্চ কোটা রাখার দাবি তারা বারবার জানাচ্ছিল, সে 5% বেশি হলে তারা আন্দোলন ছাড়বেন না। এবং তাদের যে দাবি এক দফা দাবি যেটি তারা যেটি বলছেন যে এটিকে তারা বৈষম্যমূলক যে কোটা সেটি বলছেন সেটিকে সংস্কার করে যে সংসদে পাশ করার যে বিষয়টি সেটি যতক্ষণ না হচ্ছে কিংবা লিখিত আকারে যদি সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না মেলে সেক্ষেত্রে আন্দোলনকারীরা যেটি বলছেন তারা মাঠ ছাড়বেন না এবং তাদের যে চলমান আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন গান কবিতায় মিছিলে স্লোগানে তারা তাদের যে দাবি সেটি এক দফা দাবি আদায়ের যে চেষ্টা সেটি তারা করছেন এবং আমরা সেটি দেখছি। এবং আশপাশের যে যান চলাচল সেটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে, শুধুমাত্র জরুরি সেবায় নিয়োজিত যেগুলো যানবাহন রয়েছে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, বাকি যেই যাত্রী চলাচলের জন্য যে যানবাহন সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। এবং তারা তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে হাইকোর্টের যে রায় দিয়েছে সেটি তারা বারবার বলছেন যে হাইকোর্টের রায় না, এটি সরকারের পক্ষ থেকে তারা যে নির্বাহী বিভাগ রয়েছেন তাদের একটা সিদ্ধান্ত তারা জানতে চান এবং সে অপেক্ষায় তারা রয়েছেন। তো রওশন, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই সময় গেলে আরো বিস্তারিত জানাতে পারবেন এই বিষয়ে। এখন চলে যেতে চাই ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, রেল লাইন তো অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা, রায়ের পর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি? সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কিন্তু সারা দেশের মতো কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় অবরোধ কর্মসূচি পালন করছেন এবং আন্দোলন করে যাচ্ছেন। ময়মনসিংহে সকাল 11টা থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় যে রেলপথটি রয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু তারা আটকে দেয় এবং এখানে কিন্তু প্রায় 2 ঘন্টা যাবৎ যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছে কোটা সংস্কার আন্দোলনে তারা কিন্তু এই ট্রেনটি আটকে দেয় এবং তার প্রায় 2 ঘন্টা যাবৎ এই ট্রেনটি কিন্তু আটকা পড়ে আছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের যে রায় স্থিতি অবস্থা দিয়েছে আপিল বিভাগ, তার পরেই কিন্তু আসলে যারা আন্দোলনকারী রয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আরেক দফা ফুঁসে ওঠে এবং তারা যেটা বলার চেষ্টা করছেন আমাদেরকে যে তারা আসলে এই রায়টি তাদের কাঙ্ক্ষিত যে দাবি দেওয়া সেটি কিন্তু আসলে পূরণ হয়নি এবং তারা যে দাবি দেওয়াটি জানিয়েছিলেন যে সকল ক্ষেত্রে আসলে কোটা সংস্কার করতে হবে এবং সর্বোচ্চ 5% কোটা থাকতে পারে এবং সেই বিষয়টির উপরেই কিন্তু তারা এখনও জোর দিচ্ছেন এবং তারা বলছেন যে এই আন্দোলন যে পর্যন্ত তাদের সফল না হবে সেই পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবে। আমরা জানি যে স্বাধীনতার পর নির্বাহী আদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি চালু করা হয়। 1976 সাল পর্যন্ত 20% পদ মেধার ভিত্তিতে নিয়োগ করা হতো, বাকি পদ কোটায় নিয়োগ হতো। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ 40% বাড়ানো হয়, পরে মেধায় নিয়োগের হার আরও বেশ কিছু বাড়ানো হয়। আর
2018 সাল পর্যন্ত সরকারি চাকরিতে মোট 56% কোটা কিন্তু প্রচলিত ছিল। এর মধ্যে 30% বীর মুক্তিযোদ্ধা, 10% নারী কোটা, 10% জেলা কোটা এবং 5% ক্ষুদ্র জাতিসত্তা কোটা। এবং এর ভিত্তিতে কিন্তু আসলে যারা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং এর কারণে যে কিন্তু ঢাকা ময়মনসিংহ রোডের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে এবং এই পথটি দিয়ে প্রায় 8টি ট্রেন চলাচল করে। আমরা যতদূর জানতে পেরেছি যে পেছনে অগ্নিবীণা, জামালপুর এক্সপ্রেস সহ আরও বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে আছে এবং এতে যাত্রী দুর্ভোগও কিন্তু বাড়ছে। এবং তারা একটু পরে সংবাদ সম্মেলন করবে আন্দোলনকারীরা এবং তারপরে আরও বিস্তারিত আমাদেরকে তারা জানাবেন। সব মিলিয়ে ময়মনসিংহ কোটা সংস্কার আন্দোলনের এই ছিল আমার কাছে সর্বশেষ। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। ব্যাংকিং খাত, বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা সহ বাংলাদেশ চীনের মধ্যে 21টি সমঝোতা স্মারক সই হয়েছে। সকালে বেইজিংয়ের গ্রেট হলে উচ্চ পর্যায়ের বৈঠকে দুদেশের মধ্যে সমঝোতাগুলো হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ের গ্রেট হলে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহযোগিতা জোরদার, বাংলাদেশ চীন মৈত্রী সেতু সংস্কার সহ চায়না ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে ব্যাংকিং ও ইন্স্যুরেন্স রেগুলেটরি সংক্রান্ত 21টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া দ্বিপাক্ষিক বিনিয়োগ, ডিজিটাল সংযোগ নেটওয়ার্কের আধুনিকীকরণ, ডাবল পাইপলাইন প্রকল্পের ট্রায়াল রান সমাপ্তি সহ 7 বিষয়ে ঘোষণাপত্র হয়েছে। এরই মধ্যে উল্লেখযোগ্য হল মুক্ত বাণিজ্য চুক্তির যৌথ সম্ভাব্যতা সমীক্ষা যাচাই। চীনের প্রধানমন্ত্রীর সাথে রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের সহায়তা কামনা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এবং সেই ক্ষেত্রে চাইনিজ প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির কথা তিনি বলেছেন এবং এই ক্ষেত্রে তারা যে আম আমদানি করতে যাচ্ছে সেটি বলেছেন এবং একই সাথে আমাদের কাঁঠাল এবং পেয়ারা এই দুটি পণ্য, কৃষি পণ্য আমদানি করার ব্যাপারে তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন বলে জানিয়েছেন এবং অন্যান্য আইটেম যেমন আমাদের লেদার প্রোডাক্ট, জুট প্রোডাক্ট, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, সিরামিক প্রোডাক্টস ও অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যাতে এখানে আমদানি হয় সেটার উপর মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন এবং তারাও আগ্রহ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ থেকে আরও অধিক পরিমাণ পণ্য আমদানি করা হবে এবং চাইনিজ প্রধানমন্ত্রী বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য আরো বেশি স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করেছেন। এখন চারদিকে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। চট্টগ্রামে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের 3টি গার্ডার ধসে 13 জন নিহতের ঘটনায় 8 আসামির 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 3 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুরে চট্টগ্রামের 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া মামলা রায় ঘোষণা করেন। রায়ে সিডিএর গাফিলতিকে দায়ী করেন আদালত। 2012 সালের 24 নভেম্বর সন্ধ্যায় হঠাৎ ধসে পড়ে নির্মাণাধীন ফ্লাইওভারের 3টি গার্ডার। এতে চাপা পড়ে প্রাণ হারান 13 জন, আহত হন অন্তত অর্ধশত মানুষ। এই ঘটনার দুদিন পর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার অ্যান্ড পারিসা ট্রেড এবং পরামর্শক প্রতিষ্ঠান সহ 25 জনকে আসামি করে চান্দগাঁও থানায় মামলা করে পুলিশ। পরের বছর সিডিএ কর্মকর্তা কর্মচারীদের বাদ দিয়ে 8 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ, যেখানে 304 এবং 338 ধারায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়। মামলায় 28 সাক্ষীর মধ্যে 22 জন সাক্ষ্য দেন, আর আসামি পক্ষের সাফাই সাক্ষ্য দেন 7 জন। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বন্যার্তদের। এখনও পানির নিচে সিরাজগঞ্জ ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল। সিরাজগঞ্জে এখনও বিপদ সীমার উপরে যমুনা নদীর পানি। পানিবন্দী নদী তীরবর্তী 5টি উপজেলার 50,000-এরও বেশি মানুষ।
চলতি বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার লাখো মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি, বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। একই চিত্র দেখা যায় জামালপুর ও কুড়িগ্রামে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার, সুপেয় পানি, শিশু খাদ্য ও গোখাদ্যের তীব্র সংকট। চাঁদপুরে প্রথমবার আধুনিক ফ্ল্যাট উপহার পাচ্ছেন হরিজন সম্প্রদায়ের 28 প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার ও ইউএনডিপির অর্থায়নে এই ফ্ল্যাট তৈরি করা হয়। 2023 সালে সরকার ও ইউএনডিপির অর্থায়নে শহরের স্বর্ণখোলা রোডে শুরু হয় 5 তলা দুটি ভবন নির্মাণের কাজ। প্রায় 25% জমির ওপর নির্মাণ করা হয় ভবন। নির্মাণে ব্যয় 11 কোটি টাকা। এছাড়া শিগগিরই নতুন আরও একটি ভবন নির্মাণের কাজ শুরু হচ্ছে। এতে নতুন প্রজন্ম সমৃদ্ধ বাংলাদেশ করতে ভূমিকা রাখবে বলে বিশ্বাস হরিজন পল্লীর বাসিন্দাদের। আর জায়গা স্বল্পতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস সিটি মেয়রের। এখন চারদিকে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অসাধারণ অবদানের জন্য মঙ্গলবার মোদীকে এই সম্মাননা দেওয়া হয়। এরপর প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে ভারত রাশিয়ার সম্পর্ক সব দিক থেকে শক্তিশালী হয়েছে ও নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া বিশ্ব উন্নয়নেও ভারত নতুন অধ্যায় রচনা করবে বলে দাবি করেন তিনি। এদিকে যুদ্ধের নরেন্দ্র মোদীর রাশিয়া সফর মানতে পারছে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, মোদীর এই সত্যি হতাশাজনক, যা ইউক্রেনের শান্তি প্রতিক্রিয়ার জন্য বড় আঘাত। सेमीकंडक्टर से इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग तक, ग्रीन हाइड्रोजन से इलेक्ट्रिक व्हीकल तक और वर्ल्ड क्लास इंफ्रास्ट्रक्चर, भारत की नई गति दुनिया के विकास का, और मैं बहुत जिम्मेवारी से कह रहा हूं, दुनिया के विकास का अध्याय लिखेगी। হারিকেন বেরিলের আঘাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন কয়েক লাখ মানুষ। এর মধ্যে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে টেক্সাসে। বিদ্যুৎ না থাকায় তেল আর গ্যাসের জন্য বাসিন্দাদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এখন ঝড় অগ্রসর হচ্ছে উত্তর দিকে। বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। হিউস্টনে ঘরবাড়ি, রাস্তাঘাট, যানবাহন চলে গেছে পানির নিচে। ক্যাটাগরি 1 হারিকেন বেরিল সোমবার আঘাত হানে টেক্সাসে। এর আগে মেক্সিকো আর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানে ক্যাটাগরি 5 হারিকেন বেরিল। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার দায়ে ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে নির্বাচক প্যানেল থেকে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবারের আসরে গ্রুপ পর্বে ভারত ছাড়াও যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে হেরেছে বাবর আজমের দল। দুটি ম্যাচ জিতলেও প্রথম পর্ব থেকে ছিটকে যায় পাকিস্তান। বিশ্ব আসরে এমন ভরাডুবির পর পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল পিসিবির নির্বাচক কমিটি পুনর্গঠন হতে যাচ্ছে। তবে মোহাম্মদ ইউসুফ, বিলাল আসিফ, আসাদ শফিকরা এখনও নির্বাচক কমিটিতে আছেন। ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে কয়েক সপ্তাহ আগে নিয়োগ দিয়েছিল পিসিবি। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।